ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক পাশেই ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি জমিদার বাড়ি। ঝোপঝাড়, লতাগুল্ম, জঙ্গলে ঘেরা জমিদার বাড়িতে ঘুরতে গিয়ে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বাংলাদেশের পাঁচবিবি উপজেলার ভুতুড়ে এই জমিদার বাড়ির প্রত্যেকটি কক্ষে রহস্যের শেষ নেই। সেদিন এক বুক সাহস নিয়ে প্রবেশ করেছিলাম এই বাড়িটির গোপন সুড়ং পথে। অনুভব করেছিলাম কোনো কিছুর উপস্থিতির। আমি ছাড়া সেদিন সেই গোপন সুড়ং পথে আর কে উপস্থিত ছিল তার হিসাব নিকাশ আমি আজও মিলাতে পারিনি। দর্শক বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম লকমা জমিদার বাড়ির। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন আছি পাঁচবিবিতে। পাঁচবিবি পাঁচমাথা থেকে রওনা দিলাম কোরিয়া গ্রামে। এটা কোরিয়া গ্রাম না? কোরিয়া গ্রাম। ওইখানেই লকমা জমিদার বাড়িটি অবস্থিত। আর ওই জমিদার বাড়ির ঠিক পাশেই ভারতের একটি সীমান্ত রয়েছে, সেখানেই যাব। জমিদার বাড়িটি ঘুরে দেখব। এটা কোন নদী? এটা বড় নদী ভাই, বড় নদী। এটার নাম হচ্ছে কি বড় নদী? যমুনার শাখা না? জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার স্টেশন থেকে 25 টাকা রিক্সা ভাড়া করে এগিয়ে চলেছি কোরিয়া গ্রামে অবস্থিত সীমান্তবর্তী সেই লকমা জমিদার বাড়িটির দিকে। ভ্যানে করে যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। সুন্দর এই সোজা রাস্তা দেখে বোঝার উপায় নেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গা ছমছম করা এক ভুতুড়ে জমিদার বাড়িতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এখন পর্যন্ত যতগুলো রাজবাড়ি বা জমিদার বাড়িতে ঘুরেছি, শুনেছি তার মধ্যে এই রাজবাড়িটির ভিতরের কক্ষগুলোর অবস্থা খুবই বিপজ্জনক। দিনের বেলা সূর্যের আলো খুব সহজে সেখানে পৌঁছায় না। পাকা রাস্তা শেষ হয়ে গেল, হঠাৎ করে গ্রামের কাঁচা রাস্তায় গিয়ে উঠল আমাদের ভ্যানটি। রাস্তার দুই ধারে সারি সারি তাল গাছ যেন আমাদের জমিদার বাড়িতে প্রবেশের জন্য স্বাগত জানাচ্ছে। এখন যে গ্রাম দিয়ে এগিয়ে যাচ্ছি, এখানে অনেকগুলো মুন্ডা আদিবাসী বাস করে। এটি নিয়ে ইতিমধ্যেই আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনারা চাইলে দেখে আসতে পারেন। মাটির বাড়ি অনেক, সামনে মাটির বাড়ি দেখা যাচ্ছে। মুন্ডারা অধিকাংশই মাটির বাড়িতে বসবাস করে থাকে, তাই জমিদার বাড়িতে যাওয়ার আগে আপনারা রাস্তার দুধারে এরকম অসংখ্য মাটির বাড়ি দেখতে পাবেন। পাঁচবিবি স্টেশন থেকে প্রায় 30 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম সেই লকমা জমিদার বাড়িতে। এর সম্মুখ ভাগে
কিছু জনবসতি দেখা যায়। পাশের একটি ছোট জঙ্গলের মাঝ দিয়ে প্রবেশ করতে হবে আমাদের সেই জমিদার বাড়িতে। এই বাড়িটির ইতিহাস ঘেঁটে জানা যায় এটি প্রায় 1500 থেকে 1600 শতাব্দীতে প্রতিষ্ঠা করা হয়েছিল। বাড়িটি কে নির্মাণ করেছেন সেটি নিয়ে এক মত পার্থক্য রয়েছে। অনেকের মতে রাজা লক্ষণ সেন এটি নির্মাণ করেন, আবার কেউ কেউ মনে করেন জৈনৈক জমিদার হাদি মামুন চৌধুরী এই বাড়িটির নির্মাতা। তবে স্থানীয়দের কাছে এটি চৌধুরী বাড়ি নামেও পরিচিত। এই জমিদার বাড়িটির প্রায় সবগুলো অংশই ভেঙে গেছে। 3 একর জায়গা জুড়ে 2 ভাগে নির্মিত হয়েছে এই ধ্বংসপ্রায় বাড়িটি। এই রহস্যময় জানালাটি দেখে রাখুন। আজকের এই ভিডিওর এক পর্যায়ে এর একটি ভূমিকা রয়েছে। বাড়িটির পুরো প্রাসাদটি মূলত 3 তলা বিশিষ্ট, তবে বর্তমানে এর 2 তলাই অবশিষ্ট রয়েছে। নিচ তলাটি মাটির গভীরে চাপা পড়ে গিয়েছে, সঙ্গে চাপা পড়েছে অনেক ইতিহাস, অনেক স্মৃতি ও অনেক রহস্য। পুরো প্রাসাদটিতে 25 থেকে 30টি কক্ষ রয়েছে, যার ভেতরে রয়েছে ছোট ছোট কুঠুরি। প্রত্যেকটি কক্ষ কেঁদে কেঁদে তার ইতিহাস নীরবে চিৎকার করে ব্যক্ত করছে। বলা হয়ে থাকে এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুব অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগেই এই জমিদার বাড়ির জমিদারি শেষ হয়ে যায়। কথিত আছে কোনো একদিন গায়েবী বার্তায় নির্দেশনা জারি করা হয় যে আজ সূর্যাস্তের মধ্যেই এই বাড়ি ছেড়ে দিতে হবে, অন্যথায় সব কিছু ধ্বংস হয়ে যাবে। নির্দেশ অনুসারে সেদিন জমিদার বাড়ি থেকে সবাই বের হয়ে আসেন। পরবর্তীতে কেউ আর ঢুকতে পারেননি, যা আজও এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আবার এটিও শোনা যায় চৌধুরী বাড়ির যখন রমরমা অবস্থা, তখন হঠাৎ দেখা দেয় জিন ও সাপের অত্যাচার। ভয়ে শরিকেরা আশেপাশের গ্রামে বসবাস করা শুরু করেন এই জমিদার বাড়িটি ছেড়ে। তাই কক্ষগুলোতে চলাচল করতে আমি কিছুটা হলেও সাপ খোপের ভয় পাচ্ছিলাম। বাইরের দেয়ালের এমন মনোমুগ্ধকর কারুকার্য দেখে সেই নিষ্ঠুর অত্যাচারী জমিদারদের ইতিহাসটা কিছুটা মিথ্যে বলে মনে হচ্ছিল, কিন্তু আমার মনে করাতে ইতিহাস তো আর বদলে যাবে না। দেয়ালের শৈল্পিক কারুকার্যগুলো কালের বিবর্তে ধীরে ধীরে খসে পড়ছে। কক্ষের দেয়ালগুলোতে শ্যাওলা জমেছে। এ অবস্থা দেখে বোঝার উপায় নেই যে যখন মানুষ বসবাস করত তখন আসলে এগুলোর রং কি ছিল। এখানে ছিল হাতিশালা, ঘোড়াশালা ও কাছারি ঘর। এই ভাঙা অংশগুলো তারই প্রমাণ। জমিদার বাড়িটি 3 তলা বিশিষ্ট ছিল, এখন এর নিচতলাটি একেবারে মাটির নিচে চলে গেছে, আর উপরের দোতলাটি মোটামুটি অক্ষত অবস্থায় আছে, যার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এদিক দিয়ে উপরের দিকে যাই। এতক্ষণ নিচের যে কক্ষগুলোতে ঘুরছিলাম সেগুলো ছিল এই প্রাসাদের দ্বিতীয় তলা। ঘোরার সময় মনে হচ্ছিল
যে মাটি ভেদ করে হয়তোবা নিচতলায় পড়ে যাব কোনো এক রহস্যের ইতিহাসে। যাই হোক, এখন এসেছি এই প্রাসাদটির তৃতীয় তলায়, যা বাইরে থেকে দেখলে মনে হয় এটি প্রাসাদের দ্বিতীয় তলা। এর তৃতীয় তলার চিলেকোঠার মতো দুটি ঘর রয়েছে, যেগুলোর কক্ষগুলো আসলে কী কাজে ব্যবহার করা হতো তা অনুমান করা একটু মুশকিল। শুনেছি এই ঘরগুলোর যে কোনো একটিতে নিচে নামার একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে। উপরের এই কক্ষগুলোতে প্রবেশ করলে আলমারির মতো দুটি কাঠামো এবং মাঝখানে একটি জানালা দেখা যায়। কক্ষের একপাশে উপরে ওঠার একটি সিঁড়ি চোখে পড়ল। অনেক খাড়াভাবে সিঁড়িটি গেছে উপরের দিকে। আপনারা যখন এখানে আসবেন, এসব জায়গায় চড়বেন, তখন খুব সাবধানে আপনাদের চড়তে হবে। তিনতলার এই ছাদ হয়তোবা সেই যুগে জমিদাররা ব্যবহার করে থাকতেন পুরো এলাকাটি দেখার জন্য। এখান থেকে রাজবাড়িটির আমি মোটামুটি সম্পূর্ণ ভিউ পাচ্ছি। আপনারা এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন চারপাশের ধ্বংস হয়ে যাওয়া রাজবাড়িটির সব অংশগুলো। আর সামনে ওই যে ভারতের সীমান্ত তারকাটা দেখা যাচ্ছে। খুব সম্ভবত ওটি দক্ষিণ দিনাজপুরে পড়েছে ভারতের। আর বাংলাদেশের এপাশে হচ্ছে পাঁচবিবি। এখন এই উপরের যে ভবনটি, এখান থেকে নামবো। আর এই সিঁড়িটি খুবই খাড়া, তাই নামতে একটু ভয়ও লাগছে। খুব সাবধানে আমাকে নামতে হবে। ওঠার সময় এতটা ঝুঁকি মনে হয়নি যতটা নামার সময় মনে হচ্ছে। একেবারে দেখেন সোজাভাবে খাড়াভাবে সিঁড়িটি চলে গেছে। আর এপাশে যদি আমি আপনাদের দেখাই, এপাশে সামান্য অংশ রয়েছে। জঙ্গলটি পার হলেই এই উপরের সীমানাটি শেষ। একটু পা পিছলে গেলেই আপনি একেবারে নিচে চলে যাবেন। উপরে ওঠার সময় আমার ততটা ভয় লাগেনি যতটা নামার সময় লেগেছিল। এই সিঁড়ি থেকে নামার এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি পড়ে যাব। অবশেষে ঠিকঠাকভাবে নামতে পেরেছিলাম। এখন আপনাদের নিয়ে যাব সেই কক্ষে যেখান থেকে ব্যবহার করা হতো একটি গোপন সুড়ঙ্গ পথ। এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ পথ চলে গেছে। আমরা সেই সুড়ঙ্গ পথ দিয়ে এই জমিদার বাড়িটির নিচে নামব। শুনেছি সেই সুড়ঙ্গটিতে প্রবেশ করলে নাকি দম বন্ধ হয়ে আসে। সেই কক্ষে প্রবেশ করতেই দুটি দরজা দেখতে পেলাম। এক পাশের দরজায় প্রবেশ করতেই ছোট একটি কক্ষ নজরে পড়ল। এখানেও সেই একই নিয়ম অনুসারে দুটি ছোট আলমারির মতো কাঠামো আর একটি জানালা তৈরি করা হয়েছে। কক্ষের দেয়ালগুলো এতটাই প্রশস্ত করে তৈরি করা হয়েছে যে জানালা দিয়ে মাথা বের করে বাইরের দৃশ্য দেখা অনেক অসম্ভব একটি ব্যাপার। সেই ছোট কুঠুরি থেকে বের হলেই সামনে আরেকটি দরজা চোখে পড়বে। অবশেষে আমার খোঁজ সম্পূর্ণ হলো। এই সেই গোপন সুড়ঙ্গের দরজা। দেরি না করে প্রবেশ করলাম সেই সুড়ঙ্গটিতে। প্রবেশ করতেই দেখতে পেলাম সামনে একটি পথ
যা নিচের দিকে নেমে গেছে। নিচে নামার পথটি অনেকটাই অন্ধকারে ঘেরা, মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়েও কাজ হচ্ছিল না। এই গোপন পথটিতে প্রবেশ করার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে চোখের সানগ্লাসটি খুলতে ভুলে গিয়েছি। উপরে ভাঙা ভাঙা অংশ দেখতে পাচ্ছেন, এগুলো অনেক জায়গায় ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে। এখানে বাতাস চলাচল একেবারে করে না, তাই শ্বাস প্রশ্বাস নিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। সুড়ঙ্গটির উপরের দেয়ালগুলো অনেক দুর্বল, ভেঙে পড়ার একটি ভয় কাজ করছিল। হঠাৎ কোনো কিছুর উপস্থিতি আমি অনুভব করলাম, তাই আর দেরি না করে নিচে নামতে শুরু করলাম। ডিজাইন হতে পারে। ভাইয়া কেউ আছেন নাকি? এই সেই জানালা যা আমি আপনাদের ভিডিওর শুরুর অংশে দেখিয়েছিলাম। এই জানালাটা যদি না থাকতো তাহলে এখানে প্রবেশ করা একেবারে অসম্ভব ছিল। এটির কারণে একটু হলেও শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হচ্ছিল। আর ওখান থেকে নিচে নামতে গিয়ে আর কেউ সেখানে উপস্থিত ছিল কি না তা আজও আমার কাছে এক রহস্য। সেই রহস্যের সমাধান এখনও আমি খুঁজে বেড়াচ্ছি। এটি পিছনের অংশ, এখান থেকেও একটি রাস্তা রয়েছে উপরে যাওয়ার। সবগুলোই অনেক পিছলা, বৃষ্টি হয়েছে সকালে, তাই এখান থেকে ওঠার পর আপনারা এরকম একটি ভিউ দেখতে পাবেন। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। দিনের আলো যত কমছিল এই বাড়িটি ততটাই ভুতুড়ে রূপ নিচ্ছিল। তাছাড়া সেই সুড়ঙ্গ পথে কারো উপস্থিতি আমার মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। বিজিবির আসে না? হ্যাঁ বিজিবি আসে, বিজিবি তো আসেই, টহল দেয়। বিজিবির পোস্ট আছে এইখানে। এটা কি কোনা হয়ে গেছে? কোনা হয় এখানে আটকাইছে। হ্যাঁ কোনা। ও, আর ওই যে সাদা সাদা পিলার দেখতে পাচ্ছি, ওইটা হইতেছে ওইখান থেকে ভারত শুরু। ভারতের দক্ষিণ দিনাজপুর সীমান্ত ঘেঁষা জমিদার বাড়িটির অধিকাংশ এলাকা এখন ভারতের ভূখণ্ডে। বাংলাদেশের অংশে শুধু পাঁচবিবি উপজেলায় জমিদার বাড়িটির এই অংশটি রয়েছে। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়িটির ঠিক পাশেই একটি বর্ডার পিলার রয়েছে, আপনাদের দেখাই। এই যে বর্ডার পিলারটি, এপাশের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি ভারতের। আর এই বর্ডার পিলারটি সোজাসুজি যদি আমি মেপে নেই তাহলে জমিদার বাড়িটি একেবারে শেষ প্রান্তে পড়েছে বাংলাদেশের সীমান্তে। এখান থেকে দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই জমিদার বাড়িটিতে যদি প্রয়োজনীয় সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে অচিরেই এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে। দর্শক বন্ধুরা, লকমা জমিদার বাড়ির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন।